শীতল বাগান থেকে একটা চেলাকাঠ এনে দিত। শরীর মেজম্যাজ করছে, কাউকে ইচ্ছে মতো পিটায়। আচমকা শুদ্ধের কথা শুনে চমকে উঠল উপস্থিত সকলে। ঘাড় বাঁকিয়ে তাকালো আরাম করে বসা শুদ্ধের দিকে। এই ছেলে আবার কখন এলো? এলো তো এলো, কাউকে ডাকলো না কেন? এদিকে শুদ্ধর কথা শোনমাত্রই শীতল লাফ মেরে উঠে দাঁড়িয়েছে। চোখ মুখে ভয়, ফাটা বেলুনের মতো চুপসে গেছে তার আদুরে মুখখানা। মস্তিষ্কে বারংবার ধাক্কা খেতে লাগলো একটাই কথা, যাহ, শুনে ফেলল না তো? শুনলে কি হবে? যখনই কিছু বলে তখনই এ লোক ভূতের মতো হাজির হয়। এ কোন জ্বালা, এ কোন বিপদ! কিন্তু এখন কি হবে? কি করে নিজেকে বাঁচাবে? পেট ব্যথা করছে না কেন? অন্য সময়ে তো খুব মাথা ঘুরায়, চোখে ঝাপসা দেখে, সবকিছু অন্ধকার হয়ে আসে, তাহলে এখন কিচ্ছু হচ্ছে না কেন? অসুখ ছেঁচড়া লেভেলের, নতুবা যখন দরকার তখন হয় না। আবার যখন প্রয়োজন হয় না তখন দলবেঁধে শরীরের উপর হামলা করে। ইস! এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে গেলে বাঁচার একটা সম্ভাবনা ছিল। এসব ভাবতে ভাবতে সে হাতের মুঠোয় থাকা শাকগুলো রেখে মিনমিন করে বলল, ইউ আপু, আমি ওয়াশরুমে যাব, আসছি এক্ষুনি। এ কথা শোনামাত্রই শুদ্ধ উঠে এসে তার পথ আটকে দাঁড়ালো। তারপর বা হাতে থাকা ফোনটা পকেট রেখে বলল, আগে আমাকে তোর কথা ও কাজের হিসাবটা ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যা। এবার ঝটপট বল দেখি, তখন কার সমস্যার কথা বলছিলি? আমি কিছু বলিনি ভাইয়া। কিন্তু আমি যে অনেক কিছুই বলতে শুনলাম। ভুল শুনেছেন হয়তো। বয়স হলে মানুষ ভুলভাল শুনে। ওহ, এবার যা বাগানে থেকে চেলাকাঠ নিয়ে আয়। আর ভুলভাল কিছু বলবো না ভাইয়া। স্বীকার করছিস তাহলে ভুলভাল বকেছিস? স্বীকার না করে উপায় আছে? চেলাকাঠের মার খুব লাগে। এ কথা বলে শীতল চুপসানো মুখে বড় মার দিকে তাকালো। চোখে মুখে বাঁচার আকুতি। শীতলকে জেরা করতে দেখে সীতারা চৌধুরী ছেলের বাহু ধরে নিজের দিকে ঘুরালেন। সুযোগ বুঝে ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে স্নেহের সুরে বললেন, রোগের কাছে লজ্জা করতে নেই বাবা। এখন সব রোগের চিকিৎসা আছে। সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত ছায়া। মায়ের কাছে কিসের লজ্জা? ডাক্তারের কাছে যা বাবা। সায়ন কই, ওকেও ধরে বেঁধে নিয়ে যা। মায়ের কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ। তবে কিছু বলার আগে সায়নের বাইকের শব্দ শুনে কথাখানা আপাতত চেপে গেল। রাতে সায়ন বেরিয়ে কেবল বাসায় ফিরল সায়ন। পরনে ঝকঝকে নতুন প্যান্ট ও টি শার্ট। কে বলবে এই ছেলে গতরাতে ভয়ানক কাণ্ড ঘটিয়েছে। সায়ন বাইরের চাবি আঙুলে নিয়ে ঘুরাতে ঘুরাতে বাড়িতে প্রবেশ করল। রান্নাঘরের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে শান্তি দিবি না বলে ঠিক করেছিস তুই? আর কত টেনশনে রাখবি আমায়? মায়ের থমথমে মুখে তিক্ত কথা শুনে সায়নের ভ্রুজোড়া কুঁচকে গেল। সে একবার শুদ্ধর দিকে তাকালো। তারপর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি করেছি আমি? সকাল সকাল বকছো কেন আমায়? বকবো না তো কি করব? তোর সমস্যা আছে জানাইস কি কেন? সমস্যা? আমার আবার কিসের সমস্যা? সীতারা জবাব দিতে পারলেন না, হঠাৎ উনার কথা আটকে গেল। মাকে থামতে দেখে শুদ্ধ ফিচেল হাসল। তারপর জবাব দিল, তোমার নাকি শারীরিক সমস্যা আছে, এজন্য বিয়ে করতে ভয় পাও। মা এটাই বলতে চাচ্ছে আর কি। ও আট, এ কথা কে বলেছে? কার থেকে এসব শুনেছ আম্মু? ভাইকে রাখতে দেখে কেন জানি শুদ্ধর বেশ মজা লাগলো। সে আর চোখে সিঁড়ির উপর তাকিয়ে এবারও জবাব দিল, শীতল বলেছে। সায়নসহ সবাই আশেপাশে তাকিয়ে শীতলকে পেল না। বড়দের কথার মাঝে পালিয়েছে সে। শীতলের নাম শুনে সায়নের ভ্রুজোড়া সমান হয়ে গেল। এগিয়ে এসে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে হাতের উল্টো পিঠে মুখ মুছল। তারপর বলল, ওই পাগলের কথা শুনে তুমিও পাগল হলে আম্মু? ওসব কিছু না। সময় হোক আমি তোমাদের বিয়ের কথা জানাবো। যাই হোক, খাবার বারো, আমি ফ্রেশ হয়ে আসছি। সত্যি সমস্যা নেই তোদের? যদি না থাকে বিয়েতে এত ভয় কিসের? সামনে ব্যস্ততা আরও বাড়বে। কখন বাড়ি ফিরি না ফিরি ঠিক ঠিকানা নাই। এখন বউ আনলে বউ টিকবে না। এর চেয়ে একটু সময় দাও, আর কিছুদিন পর জলজ্যান্ত বৌমা এনে দিব। এ কথা বলে সায়ন সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু তোমার না ডাক্তারের কাছে যাওয়ার কথা, গিয়েছিলে? না রে বাপ, আর একটু পরে বের হব। ওকে। আমি সিরিয়াল দিয়ে দিয়েছি, তুমি শুধু ডাক্তারের সহকারীকে আমার নাম বলবে তাহলেই হবে। শুদ্ধ বাইরে যাবি, কাজ আছে নাকি কোনো? না, কেন? তাহলে ছোট আম্মুদের সঙ্গে যা। হুম।
এ কথা বলে সায়ন হাত দিয়ে তার চুলে ব্যাক ব্লাশ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সীতারা চৌধুরী বুঝলেন ছেলেদের সমস্যা নেই। শীতলই বোধহয় বুঝতে ভুল করেছে। তবে একপক্ষে খুব ভালো হয়েছে। ব্যাপারটা সবারই জানা থাকল। এই নিয়ে কেউ কথা বাড়ালেন না, তবে স্বস্তির শ্বাস ছাড়লেন। শুদ্ধ আর দাঁড়ালো না, সিমিনকে রেডি হতে বলে নিজের রুমের দিকে পা বাড়াল। কিছু বলবি? সায়নের কথা শুনে ধীর পায়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো স্বর্ণ। একেবারে নিঃশব্দে এসেছে, তাও সায়ন তার উপস্থিতি বুঝে ফেলেছে। তাকে দেখে সায়ন শার্টের বোতাম খুলে ঘামে ভেজা শার্ট ছুড়ল কর্নারে রাখা বিন ব্যাগের উপর। খালি গায়ে সিলিং ফ্যান বরাবর বসে পুনরায় জিজ্ঞাসা করল, কথা কানে যায় না? এক কথা কতবার জিজ্ঞাসা করব? স্বর্ণ নিরুত্তর থেকে নির্বিকার ভঙ্গিতে এসে দাঁড়ালো সায়নের মুখোমুখি। তবে মুখে কিছুই বলল না, শুধু তাকিয়েই রইল। সায়নও তাই। কিছুক্ষণ এভাবেই চোখে চোখে কথা বলে স্বর্ণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে পেছনে না ঘুরেই মুখ খুলল। ইনসান অঙ্কনের কাজিন। অঙ্কন রাজনীতিবিদ ছেলে। অঙ্কনকে না পেলে সন্দেহের তীর আপনার উপরে আসতে পারে, কাজেই সাবধান। সায়ন শুনল। তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। হাসতে হাসতে সে শরীর এলিয়ে দিল নরম বিছানায়। তারপর ঘৃণায়মান ফ্যানের দিকে তাকিয়ে শুধাল, গতরাতে আমার পিছু নিয়েছিলি কেন? দেখতে। দেখে কেমন লাগলো? রাজনীতি করলে রাজনীতিবিদের মাঝেও হিংস্রতা রাখা উচিত। নতুবা অন্যরা পিষে মারতে দুবার ভাববে না। কাজেই মন্দ লাগেনি। ভয় লাগছে না আমাকে? না। কেন? অল্পতে যারা ভয় পায় তাদের জীবনে সফলতার প্রাপ্তি ধরা দেয় না। এসবের মধ্যে নিজেকে আর জড়াস না। তোর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা আগে ভাবার উচিত ছিল। নিজের হাতে খুন করতে শিখিয়ে এখন নীতিকথা অনর্থক নয় কি? পরিস্থিতি। আমিও পরিস্থিতি বুঝে কাজ করতে প্রস্তুত। বাড়ির সবাই জানলে কি হবে ভেবেছিস? পিছু ফেরার পথ বন্ধ, আর কিছু করার নেই। এ কথা বলে স্বর্ণ যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। তাকে যেতে দেখে সায়ন হাসল। অদ্ভুত সেই হাসি। তারপর হাসতে হাসতেই বিড়বিড় করল, এই না হলে চৌধুরীদের রক্ত। প্রায় আধা ঘন্টা পর শিমিন আর শীতল রেডি হয়ে পার্কিং লটে এসে দাঁড়িয়েছে। শিমিন তখনকার ঘটনার জন্য শীতলকে এখনও বকছেন। শীতল মুখ গোমরা করে চুপ করে মায়ের বকুনি শুনছে। এখানে সত্যিই তার দোষ নেই। সে যা শুনেছে তাই বলেছে, একটা কথাও আগ বাড়িয়ে বলেনি। এসব নিয়ে শুদ্ধর ফ্রেন্ডরা নিজেরা হাসাহাসি করেছিল। শুদ্ধর কাঁধে হাত রেখে কিসব বোঝাচ্ছিল। তাদের কথা শুনেই শুদ্ধর সমস্যার কথা জেনে সবাইকে জানানোর কথা ভেবেছিল সে। তার কপাল খারাপ, নয়তো যখনই যা বলে শুদ্ধ ভাই শুনতে পায় কেন? বাসায় নেই জেনেই কথাটা তুলেছিল। কিন্তু কে জানতো কখন এসে ঘাপটি মেরে বসেছে সেই বিশুদ্ধ পুরুষ। আর কিছু বললেই মারতে হবে কেন? সুন্দর করে বুঝিয়ে বলা যায় না? মনে মনে এসব ভাবতে ভাবতে হঠাৎ কানে এলো, গাড়িতে বসো ছোট আম্মু। এ কথা বলে শুদ্ধ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসল। সিমিনও বসলেন। শীতল বিস্ময় নিয়ে শুদ্ধের দিকে তাকালো। এই লোক তাদের সঙ্গে যাবে নাকি? ওমা, এ কি সর্বনাশের কথা! তারা কি বিয়ে বাড়ি যাচ্ছে যে সঙ্গে যেতে হবে? তারা যাচ্ছে ডাক্তারের কাছে। কারণ তার পিরিয়ড জনিত কিছু সমস্যা রয়েছে। শুদ্ধ গেলে সে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবে না। তার সামনে বলবেই বা কিভাবে তার সমস্যার কথা? ওদিকে তাকে গাড়িতে বসতে না দেখে শুদ্ধ হর্ন বাজাল। শীতল বলার মতো শব্দ না পেয়ে রাগে গোজগোজ করতে করতে শুদ্ধর পাশে বসল। গাড়িতে চলতে লাগলো হাসপাতালের পথ ধরে। রাস্তায় কি নিয়ে যেন ইয়া বড় মিছিল বের হয়েছে। দলে দলে ছেলেপুলেদের একটাই জয়ধ্বনি, বিচার চাই, বিচার চাই। সেই মিছিল পার হতে একটু সময় লাগলো। জ্যামে বাঁধা গাড়িগুলো ছুটতে লাগলো আরও 20 মিনিট। এক জায়গায় পানির পাইপ ফেটে পানি বের হয়ে রাস্তার দুই পাশে পানি জমে গেছে। রাস্তা পার হতে গিয়ে একজন খিস্তি করে চলে যাচ্ছে। এসব নানান ঝামেলা শেষে অতঃপর হসপিটালে পৌঁছালো একটু দেরিতেই। কিন্তু রিসিপশনের কাছে যেতেই সিমিনের স্কুল ফ্রেন্ডকে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেলেন। একবার মেয়ের দিকে তাকিয়ে আবার শুদ্ধর দিকে তাকালেন। উনাকে মুখে মুখে তাকাতেই দেখে শুদ্ধ বলল, কি হলো চলো। উনি এবার আমতা আমতা করে বললেন, বাপ তুই শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারে যা, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? ওই যে বোরকা পরা মেয়েটা হাউমাউ করে কাঁদছে, ও আমার বান্ধবী। একসঙ্গে পড়েছি আমরা। ও কাঁদছে কেন দেখে আসি। হসপিটালের ভেতরেই থাকবে, এক পা বাইরে যাওয়ার প্রয়োজন হলেও আমাকে কল দিবে। এ কথা বলে শুদ্ধ শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়াতেই শীতলের নাম ধরে ভেতরে ডাকল। আসতে অনেক দেরি করাতে তারাই শেষ পেশেন্ট।
শীতল দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। এবার কি হবে? এদিকে পুনরায় নাম ধরে ডাকলে শুদ্ধ ওকে যেতে বলে নিজেও যেতে নিলে শীতল হব্বর করে বলল, না, না, আপনাকে যেতে হবে না। আপনি এখানেই দাঁড়ান। কেন, আমি গেলে কি সমস্যা? আছে, অনেক সমস্যা। এ কথা বলে শীতল একা একা ডাক্তারের রুমে ঢুকে বসল। ডাক্তার ওকে যা জিজ্ঞাসা করল আমতা আমতা করে বলল। মহিলা ডাক্তার তবুও সে থতমত খাচ্ছে দেখে ডাক্তার জিজ্ঞাসা করল, সঙ্গে কেউ এসেছে? হুম, শুদ্ধ ভা। শীতল পুরো কথা শেষ করার আগেই সহকারী মেয়েটা হাঁক ছেড়ে বাইরে থাকা তার অভিভাবককে ডাকল। পাশের চেয়ারে কাউকে বসতে দেখে শীতল সিমিন ভেবে খুশি মনে তাকিয়ে হতবাক হয়ে গেল। আবারও শুদ্ধ ভাই। এই ছেলেটা অভিভাবক এবং এই মেয়ে এখনো অবিবাহিত দেখে ডাক্তার ধরে নিলেন এই ছেলেই তার ফিয়ন্সি। তাছাড়া এই মেয়ের হাতের অনামিকাতে জ্বলজ্বল করছে খুব সুন্দর স্বর্ণের আংটি। তাছাড়া মেয়েরা আপন ভাইকে নিয়ে এই সমস্যা নিয়ে সচরাচর আসে না। তাই তিনি ধরে নিলেন পাশে বসা সুদর্শন ছেলেটা মেয়েটার হবু স্বামী কিংবা বয়ফ্রেন্ড। তাই রসিক মানুষ হিসেবে তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, মেডিসিন দিয়ে আমি আমার দায়িত্ব পালন করলাম। এবার আপনিও তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন। ডাক্তারের কথা শুনে শুদ্ধর ভ্রু কুঁচকে গেল। তার বিয়ের সঙ্গে শীতলের রোগের কি সম্পর্ক? কি সব বলে এই ডাক্তার? তাকে ভ্রু কুঁচকে তাকাতে দেখে ডাক্তার এবারও নিজেই মুখ খুললেন। অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ডজনিত রোগের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি আশা করি এইবার বুঝতে পেরেছেন। অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ড জনিত সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি আশা করি এইবার বুঝতে পেরেছেন। আমি ওর কাজিন লাভ। ডাক্তারের কথা শুনে শুদ্ধ আর চোখে একবার শীতলের দিকে তাকালো। শীতল চোখ বড় বড় করে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য! এই ডাক্তার পাগল নাকি? না জেনে শুনে তখন থেকে ভুলভাল বকেই যাচ্ছে। পৃথিবীতে পুরুষ পেল না বিশুদ্ধ পুরুষটাকেই তার হবু স্বামীর খেতাব দিয়ে দিল। অন্যায়, ঘোর অন্যায়। এই অন্যায় মুখ বুঝে মেনে নেওয়া যায় না। সেও নেবে না, কখনো না, কিছুতেই না। তাই সে থমথমে মুখে জবাব দিল, উনি আমার আপন চাচাতো ভাই। না আমাদের প্রেম ছিল, না আছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। যদি পৃথিবীতে পুরুষ হিসেবে শুধু উনিই বেঁচে থাকে তবুও আমি উনাকে বিয়ে না। হে, হে, আমার বোনের মেয়েও একথা বলতো। দেখতেই পারত না তার চাচাতো ভাইকে। গালমন্দ করতেও বাদ রাখত না। এখন সেই ছেলেরই বাচ্চার মাসে হেসে খেলে সংসার করছে জন। কেউ কাউকে ছাড়া একদম থাকতে পারে না। তোমরাও তাই করবে মিলিয়ে নিও। এবার কি বলবে ভেবে পেল না শীতল। এসব কি কোনো কথা? একসঙ্গে এক বাড়িতে বড় হয়েছে তারা। দিন রাত ঝগড়া করে। মা রিও হয়। তাদের মিল অসম্ভব। মোদ্দা কথা, এই লোক আর যাই হোক ভালো বর হতেই পারবে না। সারাদিন খ্যাক খ্যাক করে, ধমকায়, মারে। যে পাগল এই লোককে বিয়ে করবে, করুক গিয়ে। সে এর মধ্যে ছিল না ভবিষ্যতে থাকার প্রশ্নই আসে না। শীতল এসব ভেবে মনে মনে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার ব্যস্ত। তখন শুদ্ধ এক ভ্রু উঁচু করে বিরক্তি নিয়ে বলল, বাড়তি কথার প্রয়োজন দেখছি না। তাছাড়া বললেই কি আমি তোকে বিয়ে করার জন্য রে যাচ্ছি? তাই তো যাচ্ছ। নয়তো বলছো না কেন কিছু? কি বলবো? আমি কি তোর ডাক্তারকে এসব বলতে শিখিয়ে দিয়েছি? উনিই তো এসে অবধি ভুলভাল বকে যাচ্ছে। শুরুতেই ভুল শুধরে দিলে না কেন? সেই দায় আমার না। গলার সাউন্ড আসতে, নয়তো থাপড়ে গাল লাল করে দেব, দোব। তাদের জনের ঝগড়া দেখে ডাক্তার নিজেই থতমত খেয়ে গেলেন। ধুর, বেশি বোকার জন্য এমন হলো। পেশায় ডাক্তার হলেও উনি একটু বাচাল প্রকৃতির। পৃথিবীতে নানান রকমের মানুষের বসবাস। কেউ কেউ আছে হাসতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে, কেউ বা ঘুরতে, আর উনি কথা বলতে ভালোবাসে। এর আগেও আগ বাড়িয়ে কথা বলায় বিপাকে পড়েছিলেন, আজও তাই। তবে উনি সরি বললেন না কারণ উনার অন্ধ মন এখনো চিৎকার করে বলছে এদের মাঝে কিছু ঘটবে। কারণ প্রায়ই কাজিন লাভ স্টোরির শুভারম্ভ হয় ঝগড়া, মারামারি দিয়ে। শুদ্ধর ধমক খেয়ে শীতল আর একটা কথাও বলল না। মন মেজাজ বিগড়ে গেছে। এ পাগল ডাক্তার তার ফুরফুরে মেজাজকে নিজের হাতে খুন করেছে। তাই সে রাগে ফোঁস ফোঁস করে অন্যদিকে তাকিয়ে রইল। তখন ডাক্তার বেশ কিছু পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন এগিয়ে দিল। শুদ্ধ সেটাতে একবার নজর বুলিয়ে উঠে চেম্বার থেকে বেরিয়ে গেল। শীতলও পিছু পিছু গেল। আশেপাশে সিমিনকে না দেখে সিঁড়ি বেয়ে নিচে নামল জন।
মুখে রা নেই কারো। রিসিপশন থেকে কয়েক হাত দূরে শিমিন একজন মহিলার পাশে বসে আছে। ছলছল চোখে তাকিয়ে সান্ত্বনাবাণী ছড়াচ্ছেন। যেই মহিলা কাঁদছে ওনার বাবা মারা গেছে। নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। একটু পর লাশ নিয়ে চলেও গেলেন উনারা। শুদ্ধ হাসপাতালের সামনে থেকে সব মেডিসিনগুলো নিয়ে সিমিনের হাতে দিল। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার কি বলল না বলল শুদ্ধ থাকায় আপাতত কিছু জিজ্ঞাসা করল না শিমিন। তবে তাদের গাড়িটা কিছুদূর যেতেই শীতল গমগমে সুরে বলে উঠল, ক্ষুধা লেগেছে আমার। মেয়ের কথা শুনে পেছনের সিটে বসা শিমিন বললেন, বাড়ি গিয়ে খাস। এই তো প্রায় চলেই এসেছি। না, আমি এখনই কিছু খাবো। জেদ করে না মা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া বাইরের খাবার বারণ না তোর? আর একটু ধৈর্য ধর, বাড়ি গিয়ে পেট পুরো খাস। না, আমি কাচ্চি খাবো। মানে খাবি? তুমি গাড়ি থামাতে বলো। শীতলের কথা শুনেও শুদ্ধ গাড়ি থামালো না। সে তার সুবিধা মতো হুইল ঘুরিয়ে যাচ্ছে। শীতল তাকে তো বলেনি, তাহলে সে কেন গাড়ি থামাবে? গাড়ি থামাচ্ছে না দেখে শীতল কটমট করে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, গাড়ি থামান শুদ্ধ ভাই, আমি নামব। পারবো না। কেন? জানি না। সব সময় এমন ভালো লাগে না কিন্তু। আমারও। আম্মু কিছু বলছো না কেন? এবার রাগ হচ্ছে কিন্তু আমার। শিমিন কোনো জবাব দিলেন না। বরং তার কথা শুনে শুদ্ধ পুনরায় বাঁকাভাবে জবাব দিল, রাগ হলে রাগ কর, বারণ করেছে কে? বললাম তো, কাচ্চি খাবো। বললাম তো, খেতে হবে না। গাড়ি থামাবেন কি না? না। বড় আব্বুকে বলে কিন্তু। শুদ্ধ পকেট থেকে ফোন বের শীতলের দিকে এগিয়ে দিল। অর্থাৎ এই মুহূর্তে বলতে বলছে। শীতল ফোন ধরল না, কারণ কথা বলতে বলতেই কাচ্চি ঘর পার হয়ে গেছে। শীতল মনের দুঃখে জানালার দিকে তাকিয়ে রইল। ভেবেও নিল জীবনেও কাচ্চি খাওয়ার কথা কাউকে বলবে না। নিজের মাকেও না। সব সময় এমন করে এরা। জ্যাম না থাকায় শুদ্ধ একেবারে চৌধুরী নিবাসের পার্কিং লটে গাড়ি থামালো। গাড়িটা থামতেই শীতল গাড়ি থেকে নেমে হনহন করে বাসায় প্রবেশ করে, দেখে শারাফাত চৌধুরী ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছেন। কথা শুনে মনে হলো উনি আজ বিকেলে অফিসের কাজে দেশের বাইরে যাবেন। শুদ্ধর নামে পেট ভর্তি অভিযোগ নিয়ে সেও পাশে বসল। অপেক্ষা করতে লাগলো উনার কথা শেষ হওয়ার। মিনিট এরপরেই উনি কল কেটে মুখে হাসি এঁটে বললেন, কি কি লাগবে লিস্ট করেছ মা? শীতল উনার কথার জবাব না দিয়ে হড়বড় করে বলল, বড় আব্বু শুদ্ধ ভাই সিগারেট খায়। আমি নিজের চোখে দেখেছি। সিমিনের সঙ্গে কেবলই এসে দাঁড়িয়েছে শুদ্ধ। বাবার কাছে শীতলের করা অভিযোগ শুনেও নির্বিকার সে। পাশে বসে হাত ছেড়ে পানি দিতে বলল। সিরাত পানি দিয়ে গেলে পান করে সোফাতে গা এলিয়ে দিল। এদিকে একটা অভিযোগ করে থামল না শীতল, বরং একের পর এক অভিযোগের ঝুলি খুলে বসল। মনের যত রাগ ছিল সুযোগ বুঝে উগরে দিল। ছেলেরা বড় হয়েছে, তার সব অভ্যাস নিয়ে কথা বলা সাজে না। তবুও তিনি শীতলের কথা শুনে গম্ভীর সুরে বারণ করলেন। শাসালেনও যেন বাড়ির ছোটদের সামনে সিগারেট না খায়। এগুলোর শরীরের খুব ক্ষতিকর, ভালো হয় এসব বর্জন করলে। শুদ্ধ বাবার কথাগুলো মন দিয়ে শুনে শীতলের দিকে তাকালো। শীতলের ঠোঁটে মিটিমিটি হাসি। অর্থাৎ সে খুব খুশি। শীতলকে হাসতে দেখে শুদ্ধর ঠোঁটেও ফিচেল হাসি ফুটল। সে কেন হাসল সেই জানে। তবে তাকে বকা খাওয়া পেরে শীতল আর বসল না, ফ্রেশ হতে চলে গেল। আর তার যাওয়ার দিকে তাকিয়ে শুদ্ধ ভাবল, সিগারেট নিয়ে যার এত বিরোধিতা, তাকে সিগারেট টানালে কেমন হয়? শখ আর স্বর্ণ টুকটাক কেনাকাটা করে একসঙ্গে বাসায় ফিরছিল। হঠাৎ মাঝপথে দেখা হলো আহনাফের সঙ্গে। পাশ কেটে চলে যাওয়ার জন্য মনস্থির করলেও আহনাফ হাসিমুখে তাদের সামনে এসে দাঁড়াল। হাসি মুখে কুশল বিনিময় করল। চৌধুরী নিবাসের সবার কথায় সুধাল। ওরাও ভদ্রতার খাতিরে জবাব দিল। আহনাফ আশপাশ দেখে মাথা চুলকে আকস্মাৎ বলে বসল, শখ, তোমাকে কিছু বলার ছিল। জি, বলুন। না মানে? আহনাফ আমতা আমতা করে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ ও আর চোখে তাকালো শখের দিকে। আহনাফের মতিগতি দেখে সে সব বুঝে ফেলেছে। এই অবধি অনেক প্রস্তাব পেয়েছে, তাই তারও ধারণা আছে। তবে শখের কথা বলা, তাকানো, পূর্বের মতোই শান্ত ও স্থির। সে স্বাভাবিকভাবে চুপ করে দাঁড়িয়ে আছে। তার পরনে মিষ্টি কালার 3 পিস ও কালো হিজাব। হেঁটে আসায় নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘাম। তবে বেশ লাগছে। যেন মন মাতানো কোনো ফুল। আহনাফের চোখে মুখে মুগ্ধতা দেখে স্বর্ণ আবার বোনের দিকে তাকালো। ভাবল বোনের ইশারা পেলে সামনে হাঁটা শুরু করবে। কিন্তু শখ তাকে কোনো ইশারা না করে বলল,
বলুন, আমি শুনছি। এদিকে হাতে খুব একটা সময় নেই। তাছাড়া চৌধুরী নিবাসের মেয়েদের দাঁড় করিয়ে রাখলে অনেকেই বিরক্ত করছে ভেবে তেড়ে আসতে পারে। তাই সেও ভাবল মনের কথা বলে দেবে। কিন্তু সে মুখ খোলার আগেই স্বর্ণ বলল, আপু, একটু দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসি। এ কথা বলেই স্বর্ণ সামনের দোকানের দিকে এগিয়ে গেল। সুযোগ বুঝে। আহনাফ মনে মনে স্বর্ণকে ধন্যবাদ দিয়ে অকপটে বলে ফেলল, এই যে হবু ডাক্তার আমার মনের ডাক্তার হবেন। শখ সাথে সাথে কোনো জবাব দিল না। তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। তাছাড়া যতটুকু জানে এই মানুষটা তার বড় ভাই সায়নের চেনা কেউ। একদিন দেখা হয়েছে তাদের। খুব সামান্য কথা হয়েছে। তাই তার এমন প্রস্তাব সহসা গ্রহণের প্রশ্নই আসে না। তবে কিছু না বলে চলে যাওয়া অভদ্রতা হয়ে যায়। কিন্তু কি বলবে বুঝে উঠতে পারল না। তার মনের কথা বোধ হয় বুঝল আহনাফ। তাই সে বলল, প্রেম করার ইচ্ছে নেই আমারও। বউ বানাবো তোমায়। সায়ন ভাইয়াকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবা। আশা করছি, পারিবারিকভাবে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। শখ চুপ করে শুনল। তারপর অস্বস্তি থেকে বাঁচতে বলল, আসি, তাহলে। এ কথা বলে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরল। দোকানে খুব ভিড় থাকায় সেও এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বর্ণের পাশে। স্বর্ণের রাগান্বিত মুখশ্রী দেখে কিছু বলার আগে নজর গেল পাশে পাশে দাঁড়ানো সেদিনের সেই পুলিশের দিকে। নামটা বোধ হয় ইনসান। সিভিল ড্রেসে থাকলেও চিনতে অসুবিধা হলো না। তবে স্বর্ণ রেগে থাকার কারণ বুঝল না সে। দোকানে ভিড় দেখে আহনাফ পাশের দোকান থেকে আইসক্রিম কিনে দোকানের সামনে এসে স্বর্ণের নাম ধরে ডাকল। তারা তাকালে ইশারা করে তাদের বেরিয়ে আসতে বলল। দুবোন চোখাচোখি করে বেরিয়ে এলো আহনাফ স্বর্ণের হাতে অনেকগুলো আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, বড় ভাইয়া হিসেবে দিলাম। না করলেও শুনছি না। স্বর্ণের মুখভঙ্গি এখন স্বাভাবিক। সে বোনের দিকে একবার তাকিয়ে মুখ টিপে হেসে বলল, ঘুষ দিচ্ছেন দেন, না করছি না। তবে ঘুষের বিনিময়ে বোন চাইলে দেব না কিন্তু। এ কথা শুনে আহনাফ হেসে ফেলল। হাসার দরুন গালে চমৎকারভাবে দুটো টোল পড়ল। শখ দেখল কি না বোঝা গেল না। কারণ সে অন্যদিকে তাকিয়ে আছে। স্বর্ণ মজা করছে দেখে আহনাফও হাসতে হাসতে বলল, তাহলে কি দিলে বোন দেবে শুনি? লেনা দেনাতে কাজ হবে না। আমার বোনকে পেতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে দিতে যানজীবন কয়লা হয়ে গেল। এখন বউ পেতেও পরীক্ষা দিতে হবে? তা তো হবেই। আমার বোনকে তো যার তার হাতে তুলে দিতে পারি না। তা তো অবশ্যই। তা বলুন ম্যাম, কি পরীক্ষা দিতে হবে? সময় হলে জানিয়ে দেব। আজ আসি। এ কথা বলে স্বর্ণ শখের হাতটা ধরে হাঁটা ধরল। আর 2 মিনিট হাঁটলেই চৌধুরী নিবাস, তাই আর রিকশা নিল না। তবে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল 2 জোড়া চোখ। এক একজনের চোখে মুগ্ধতা, অন্যজনের চোখে হিংস্রতা। ড্যাশ। দুপুরের দিকে হাসপাতাল থেকে ফিরে রুম থেকে বের হয়নি শুদ্ধ। এত ডেকেও সারা তো দূর, দুপুরের খাবারটাও খায়নি অবধি। হয়তো কোনো কাজে ব্যস্ত। সে বাড়ি এলে মাঝে মাঝে এমন করে। বন্ধ রুমে কি করে একমাত্র সেই জানে। তার রুমের সঙ্গে লাগোয়া আরেকটা বড়সড় রুম রয়েছে। সেটা রুম না, ঠিক ল্যাব বলা যায়। যেহেতু সে একজন সায়েন্টিস্ট, তার কাজ গবেষণা করা, মেধা ও শ্রম কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা। ছেলের কথা চিন্তা করে শারাফাত চৌধুরী নিজে থেকেই এটা বানিয়ে দিয়েছেন। সাজিয়েছেন নান্দনিক উপায়ে। কৃত্রিম লাইটের ঝলকানিতে পুরো ল্যাব দিনের মতো আলোকিত থাকলেও বিশেষ এক উপায়ে বাইরের আলো বাতাস চলাচল ও বন্ধের ব্যবস্থাও রয়েছে। এবং ল্যাবেতে কাউন্টার স্পেস ও রয়েছে পর্যাপ্ত পরিমাণের। ল্যাবের এক এক টেবিল এক এক ধরনের পরীক্ষা নিরীক্ষা, ডেটা সংগ্রহ ও গবেষণার স্থান হিসেবে যথাযথ। এমনকি গবেষণার কাজে ব্যবহৃত জিনিসপত্র হাতের নাগালে পাওয়ার জন্য ভেদে টেবিল কিংবা শেলফে থরে থরে সাজানো। সেগুলো রিমোট কন্ট্রোল সিস্টেমের। রিমোটের বোতাম চাপলে টেবিল তার সম্মুখে হাজির হবে। কাজ ফুরালে রিমোটের সাহায্যে পূর্বের স্থানে চলে যাবে। এক কথায় সব সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আধুনিক উপায়ে ল্যাবটা তৈরি করা। তবে তার রুমে ঢুকলে বোঝার উপায় এখানে ল্যাব আছে বা থাকতে পারে। ল্যাবে প্রবেশের গেটে রয়েছে প্যাটার্ন লক এবং বৈদ্যুতিক শকের বিশেষ ব্যবস্থা। একেক অধিক ভুল লক চাপলেই শুদ্ধর কাছে অ্যালার্ট নোটিফিকেশন যাবে এবং সেটা কনফার্ম মেসেজ না পেলে বৈদ্যুতিক শকে সেই ব্যক্তির পুরো শরীর ঝলসে দিতে পারে। এই মুহূর্তে মনোযোগ সহকারে চোখে চশমা, মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রন ও হাতে একটি মোটা সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাচের জারের দিকে। জারে ছটফট করছে সাদা ধবধবে একটি পুরুষ ইঁদুর। মেডিসিন ট্রায়ালের জন্য ইঁদুরকেই আগে বেছে নেয় সে। কারণ জেনেটিক,
জৈবিক ও আচরণগত দিক থেকে ইঁদুরের 90% জিন আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায়। এ কারণে মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়ার প্রকৃতির পরীক্ষার ক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর। এবং রক্তে মাংসে গড়া মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মিল পাওয়া যায়। এজন্য মানুষের শরীরে বিভিন্ন প্রকার ঔষধের প্রভাব সহজে নির্ণয় করা যায়। আরেকটি কারণ হচ্ছে, এরা জিনগতভাবে পরিবর্তিত ও হতে পারে। এদের নির্দিষ্ট জিনকে বন্ধ কিংবা খুলে রাখা যায়। ফলে কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায়। শুদ্ধ ও এই মুহূর্তে সেটাই করছে, সে যার থেকে ইঁদুরটা বের করে রাখল টেবিলের উপরে। সুস্থ সবল সাদা ইঁদুর। মুখ তুলে তাকেই যেন দেখছে। এক হাতে চেপে ধরে না রাখলে এতক্ষণে ছুট লাগাত। প্রাণ বাঁচাতে গিয়ে লুকাতো ল্যাবের কোনো এক কোনায়। শুদ্ধ ইঁদুরটাকে শক্ত করে চেপে ধরে সিরিঞ্জের মেডিসিনটুকু ধীরে ধীরে পুশ করল ইঁদুরের শরীরে। নরম গায়ে সূচ ফুটাতেই ইঁদুরটা ছটফটিয়ে উঠল। কিন্তু ছাড়া না পেয়েও শান্ত হতে পারল না। নিজের মতো করে ছটফট করতেই থাকল। এইটুকু তার শরীর কতটুকুই বা শক্তি। অতঃপর কাজ হয়ে গেলে স্বচ্ছ কাচের জারে পুনরায় ইঁদুরটা রেখে জারের মুখটা বন্ধ করে দিল, যাতে কোনোভাবে পালাতে না পারে। এরপর বাজ পাখির ন্যায় শিকারী দৃষ্টিতে লক্ষ্য করতে লাগল ইঁদুরের গতিবিধি। ইঁদুরটা থম মেরে বসে আছে। মেডিসিন হয়তো কাজ শুরু করেছে। সে ইঁদুরটার দিকে খেয়াল রেখেই কয়েকটি কাচের তৈরি গোলাকার টেস্টিটিউব নল নিল। অদূরে রাখা কাচের জগের মতো বিকারটিও রাখল হাতের কাছে। আয়তন হিসেবে 25 ও 50 মিলিটারের দুটো বুলেট নিয়ে পানি দিয়ে ধুয়ে আগে স্টপ কর্ক চেক করে নিল। সব ঠিকঠাক দেখে সেটাও রাখল হাতের নাগালে। তারপর ছোট বড় থরে থরে সাজানো কাচের তৈরি ক্লিনিক্যাল ফ্লাক্সে থাকা সবুজ রঙা তরল পিপেটের সাহায্যে টেস্টিটিউবে রাখল। এসব করতে করতে হঠাৎ খেয়াল করল ইঁদুরটা এখনো পূর্বের মতোই স্থির আছে। গা এলিয়ে পড়িনি, অর্থাৎ এখনো সুস্থ আছে। কতক্ষণ থাকে এখন সেটাই দেখার বিষয়। যদি ইঁদুরটা সুস্থ থাকে এবং তার মধ্যে পরিবর্তন দেখা দেয় তাহলে ধরা যায় কষ্ট সার্থক। সে আপাতত দৃষ্টি সরিয়ে নোটে চোখ বুলাল। তারপর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ স্বার্থে ক্লিনিক্যাল ফ্লাক্সের সবুজ তরলের দিকে মনোনিবেশ করল। বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা 7টা। ধরনীর বুকে গাঢ় অন্ধকার। সিরাত সন্ধ্যার নাস্তা হিসেবে গরম গরম সিঙ্গারা ভাজছেন। গরম সিঙ্গারার কথা শুনে ড্রয়িং রুম থেকে ছুটে এসেছে শীতল। মুখ ভর্তি হাসি নিয়ে অপেক্ষা করছে কখন গরম তেল থেকে সিঙ্গারা তুলে প্লেটে রাখা হবে। আর সে আগে ভাগে নিজের ভাগটা বুঝে নিবে। তাকে দেখে সিরাত আগে সতর্ক করলেন, খুব গরম, খবরদার হাত দিবি না এখন। একটু থামুক, নয়তো হাত মুখ দুটোই পুড়াবি। আরে কিছু হবে না, একটু তাড়াতাড়ি তোলো না মেজমা। তুলছি বাবা তুলছি, সবুর কর একটু। সস কোথায়? পাশেই তো রাখা। শীতল সসের পুরো বোতল আর প্লেট নিয়ে সিরাতের পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল। তার অবস্থা দেখে সিরাত মুখ টিপে হেসে বলল, হ্যাঁ রে শীতল, এত খাস গায়ে লাগে কেন তোর? তা তো জানি না। বিয়ের আগে আমিও তোর মতো ছিলাম। একটু মোটা হওয়ার জন্য কত আফসোস করতাম। কিন্তু বিয়ের পরে না খেলেও শরীর স্বাস্থ্য যেন দিন দিন বেড়েই চলেছে। ডাউট করব তারও উপায় নেই। কেন উপায় নেই কেন? তোর মেজো চাচ্চু ওসব ডাউট ফাইট একদমই পছন্দ করে না। তার নাকি স্বাস্থ্যবতী গোলুমলু মোটা বউই পছন্দ। এ কথা শুনে শীতল ফিক করে হেসে ফেলল। তাকে হাসতে দেখে সিরাত নিজেও হাসলেন। সিরাত একটু বেশি ফ্রেন্ডলি বিধায় বাড়ির মেয়েরাও তার কোলঘেঁষা একটু বেশি। তাকে যে কোনো সমস্যার কথা আগে বলে সমাধানও পায় চটজলদি। যেমন শীতলী গল্পে গল্পে পিরিয়ডের কথাটা আগে সিরাতকেই বলেছিল। সিরাত সিমিনকে জানিয়েছে। সীতারা শুনে সিমিনি আগে ডাক্তার দেখানোর তাড়া দিয়েছে। ছোট মা হাসপাতালে যাবে শুনে সায়ন সিরিয়াল দিয়ে দিয়েছে। তাদের একা ছাড়বে না বলে শুদ্ধ নিজে নিয়ে গেছে। বাইরে থেকে এসে যায় এবং ছেলে মেয়ে দুটো খাবে বলে তাড়াহুড়ো করে রান্না সেরেছে সীতারা ও সিরাত। মোট কথা, এই পরিবারের সম্পর্কের মেলবন্ধনটা সত্যিই খুব সুন্দর। হিংসা বিদ্বেষ ও আত্মঅহমিকাহীন প্রতিটা মানুষ। ডুবো তেলে সিঙ্গারা ভাজা হয়ে গেলে শীতল প্লেট এগিয়ে দিতেই সিরাত তাকেই আগে তুলে দিল। শীতল পা ঝুলিয়ে কিচেন কেবিনের উপর বসল। ফু দিয়ে গরম সিঙ্গারায় কামড় বসিয়ে হাতের সাহায্যে মুখের ভেতরে বাতাস করতে লাগল। গরমে জিভ পুড়ে যাওয়ার দশা। তবুও সে টুকটুক করে খেতে লাগলো গরম গরম সিঙ্গারা। শিমিন কেবলই শাহাদত চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে রান্নাঘরে এসে দাঁড়িয়েছেন। সিরাতকে কিছু বলতে গিয়ে মেয়ের কাণ্ড দেখে কথা ভুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। মনে মনে নিজের উপর বিরক্ত হলেন। কিছুক্ষণ দাঁড়িয়েও কি বলতে এসেছিলেন মনে করতে না শীতলের উদ্দেশ্যে বললেন,
সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণের আগে এটাকে বিয়ে দিয়ে বিদায় করব আমি। এ কথা বলে উনি পানির জগ নিয়ে চলে গেলেন। নিজের রাগ তো আর নিজের উপর দেখানো যায় না। তাই শীতলের উপর রাগাটা দেখালেন। কিছু না করেও দোষ পেতে পেতে শীতলেরও খুব একটা গায়ে লাগে না। তাই শিমিন চলে গেলে সে মুখভর্তি হেসে বিড়বিড় করে জবাব দিল, তাহলে ভালোই হবে। কষ্ট করে গরম সিঙ্গারা ফু দিয়ে খেতে হবে না। বর চিবিয়ে দিবে, আমি শুধু গিলব। তার কথা শুনে সিরাত হাসতে হাসতে চেঁচিয়ে বলতে গেলেন, এই মেয়ে কি বলে শুনে। সিরাত আর পুরো কথা শেষ করতে পারল না, শীতল মুখ চেপে ধরেছে। সে ইশারা করে মেজো মাকে বলতে বারণ করে প্লেট নিয়ে কেটে পড়ল। সিরাতের সিঙ্গারা ভাজা হয়ে গেলে ড্রয়িং রুমে সবাইকে ডাকল। সীতারা মন মরা হয়ে চায় কাপে চুমুক দিয়েছে। উনাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল, ছেলে মেয়েদের নিয়ে ভরা সংসার, তবুও সারাফাত চৌধুরীর অনুপস্থিতে মন ভার হয়ে থাকে। চিন্তা হয় মানুষটার জন্য। বড় জায়ের মুখের দিকে তাকিয়ে সিরাত আর শিমিন চোখাচোখি করে মুখ টিপে হাসল। এ নতুন কিছু নয়। সারাফাত চৌধুরী বিকেলে চলে গেছেন। কাজ শেষ করে হয়তো সপ্তাহ খানিক পরে ফিরবেন। উনি না ফেরার অবধি সীতারার মুখটা ততদিন চুপসে থাকবে। সায়ন বাসায় নেই। সাওয়ান চৌধুরীর ফিরতে আরও রাত হবে। বাসায় আছে বাড়ির 3 গৃহিণী আর ছেলে মেয়েরা। শুদ্ধ তো দুপুর থেকে নিজের কাজে ব্যস্ত। রুমটা সাউন্ড প্রুফ বিধায় বাইরে কোনো শব্দ, হাক ডাক তার কান অবধি পৌঁছায় না। সাম্য, সৃজনের হোম টিউটর পড়াতে এসেছে। তারা কিছুক্ষণ গাইগুই করে পড়তে বসেছে। শখ আর শীতল ড্রয়িং রুমে আছে। স্বর্ণ মাথা ব্যথা তাই শুয়ে আছে। 3 যা চায়ের কাপ হাতে সিরিয়াল দেখছে। এই সময় তাদের পছন্দের সিরিয়াল হয়। এটা দেখে রাতের খাবারের আয়োজন করতে শখ আস্তে ধীরে চা শেষ করে উঠতেই শীতল বলল, আপু, চল ছাদে যাই। এখন ছাদে পড়তে বসবি না? আমি ছোট নাকি যে সন্ধ্যার পরপরই পড়তে বসে যাব? তাই তো। তা ছোট আব্বুকে বলি, তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে দিতে হবে। বলো আপু, প্লিজ বলো। পড়াশোনা ভালো লাগে না, আমি বিয়ে করব। শীতলের কথা শুনে শখ হেসে ফেলল। কি যে সুন্দর সেই হাসি। এ হাসির জন্য শীতল মনে মনে শখকে একটা নামও দিয়েছে, সুহাসিনী। তবে মুখ ফুটে শখ জানায়নি কখনো। যদি বোনের নামটা পছন্দ না হয় এজন্যই জানায়নি। শীতল পুনরায় ছাদে যাওয়ার কথা বললে শখ জানালো পড়া বাকি আছে। কালকে একটা পরীক্ষা আছে। এ কথা শুনে শীতলও জোর করল না, শখকে যেতে দিল। প্রথম পর্ব লিখেছিলাম, শখ অনার্স ফাইনাল বর্ষের ছাত্রী। গল্পের থিমের সঙ্গে খাপ খাওয়াতে এডিট করতে বাধ্য হয়েছি। আপনারও একটু কষ্ট করে ধরে নিন, শখ ডাক্তারি পড়ছে। হবু ডাক্তার সে। এই ভুল এবং গল্পের মাঝে বাড়তি কিছু লেখার জন্য আমি সরি। মা চাচিদের মধ্যে সিরিয়াল দেখতে ইচ্ছে করছে না শীতলের। সে উঠে রুমে চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াল। চোখে কাজল দিল। কালো টিপ পরল। ঠোঁটে লিপবাম দিয়ে আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। ঠিক সেই মুহূর্তে স্বর্ণ এসে বলল, বাম থাকলে দে তো। কি বাম? ঝান্ডু বাম। ঝান্ডু বাম নাই, লিপবাম আছে, নিবা? লিপবাম কপালে দিব? তাই তো, তাই তো। সায়ন ভাইয়ার কাছে দেখেছিলাম ঝান্ডুয়াম। আচ্ছা গিয়ে দেখি তাহলে। তা তুই কোথায় যাচ্ছিস? কই কোথাও না তো। তাহলে সেজেছিস যে? পড়তে বসবো তাই। পড়তে বসলে সাজতেন হয়? সাজুগুজু করলে মন ভালো থাকে। ভালো মন নিয়ে পড়লে পড়া মাথায় থাকে। বোনের যুক্তি শুনে স্বর্ণ বিরক্ত মুখে চলে গেল। এ পাগলের সঙ্গে বকলে মাথা ব্যথা বাড়বে, বই কমবে না। তাই সে সায়নের বন্ধ রুমের দরজা খুলে রুমে প্রবেশ করল। অন্ধকারে রুমটাতে লাইট জ্বালাল। ড্রয়ার, ড্রেসিং, হাতরে ঝান্ডুয়াম খুঁজল কিন্তু কোথাও পেল না। এবার বিরক্তের মাত্রা বাড়ল। হঠাৎ মাথা ব্যথায় চোখ খুলে রাখা দেয়। মাথা ধরে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এত বড় বাড়ি, এত মানুষ, অথচ কারো কাছে ঝান্ডুবাম নেই। সে যাওয়ার জন্য পা বাড়াতেও সায়ন রুমে প্রবেশ করল। আর একটুর জন্য ধাক্কা লাগেনি জনের। তাকে রুমে দেখে সায়ন ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, আমার রুমে কি? চুরি করতে এসেছি। রুমের মালিককে নাকি? নিজের জিনিস কেউ চুরি করে নাকি? সায়ন হেসে ফেলল। দরজা দিয়ে মাথা বের করে আশেপাশে তাকিয়ে কেউ আছে কি না দেখে আস্তে করে রুমের দরজা আটকে দিল। স্বর্ণ বাধা দিতে গেলে তাকে পেছনে থেকে ঝাপটে ধরে গ্রীবায় থুতনি ঠেকাল। তার খোঁচা খোঁচা দাড়ি খোঁচাল লাগল স্বর্ণের মৃষণ কাঁধে। স্বর্ণ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলল, এভাবে ধরতে বারণ করেছি না? ছাড়ো। ধরলে কি হবে? বারণ করেছি ধরবে না, ব্যাস।
কিসের ব্যাস? কোনো ব্যাস টোষে কাজ হবে না। যখনই ইচ্ছে হবে তখনই ধরব। পারলে আটকাস। শুনলাম ফেরার পথে ইনসানের সঙ্গে কথা বলেছিস। হুম। কি বলেছে তোকে? অঙ্কনের কিছু করলে তোমাকে দেখে নেবে। শুধু দেখবে? তাতে খুশি সে? দেখবে, ধরবে, নাড়বে, না হলে ফিল পাবে কিভাবে? সায়নের ডাবল মিনিংয়ের কথা শুনে স্বর্ণের ছটফটানি বেড়ে গেল। নখ বসাল সায়নের হাতে। তবে সায়ন শব্দহীনভাবে হাসছে। কারণ গালি কিংবা ডাবল মিনিংয়ে বলা কথা স্বর্ণ পছন্দ করে ন। খুব চটে যায়। সায়ন তাকে রাগাতে সেই কাজ বেশি করে। সায়নের শক্তপোক্ত বাহুডোর থেকে নিজেকে ছাড়াতে না পেরে স্বর্ণ বলল, ঝান্ডুবাম থাকলে দাও। দিতে পারি তাহলে লিপকিস করতে দে। দিতে পারি, যদি বৈধ সম্পর্কের দলিলনামা আনতে পারো। বিয়ের কথা বলছিস? চল এখনই বিয়ে করি। চুরি করে? আপাতত চুরি করে করি। না, বাসায় জানাও। যতদিন না কেউ রাজি হবে ততদিন দূরে থাকো। তুই খুব পাষাণ, নিষ্ঠুর, সেটা কি জানিস? জানি। অথচ পাথুরে মনের এই মেয়েটাকে আমি খুব ভালোবাসি। বউ করার স্বপ্ন দেখি। এ কথা নিশ্চয়ই জানিস তাই না? না, তাও জানি না। কেন জানিস না? কারণ ঘটা করে জানাও নি কখনো। তাহলে ঘুরে ফিরে আমারই দোষ? ঠিক আছে, মেনে নিলাম। একদিন ঘটা করেই না হয় জানাবো। এ কথা বলে সায়ন স্বর্ণকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর তার গালে, গলায় আদর এঁকে ছেড়ে দিল। বালিশের নিচে থেকে ঝান্ডুবাম বের করে স্বর্ণের হাতে দিতেই স্বর্ণ দ্রুতপায়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বলে গেল, সিদ্দিকের অফিস থেকে ইমেইল এসেছে, চেক করো। সারাদিন ল্যাবে কাজ করে শুদ্ধ রুমে এলো। সময় নিয়ে শাওয়ার নিল। তারপর ফুল কালো ড্রেসআপে রেডি হয়ে বাইকের হেলমেটটা নিয়ে বের হতেই শীতলের মুখোমুখি পড়ল। শীতলও এটো প্লেট নিয়ে বের হচ্ছিল। এত রাতে কি খেয়ে বেড়াচ্ছে কে জানে। শুদ্ধকে এত রাতে এভাবে দেখে শীতল মিষ্টি করে হাসল। শুদ্ধর পোশাক দেখে বুঝে গেছে সে শুদ্ধ এখন বাইক নিয়ে লং ড্রাইভে যাবে। দীর্ঘ সময় কাজ করে মাইন্ড ফ্রেশ করতে প্রায়ই মাঝরাতে ড্রাইভে বের হয়। কারণ রাতে ঘোরার মজাই আলাদা। শীতলকে অহেতুক হাসতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তাকালো। শীতল তখন ঠোঁটে হাসি এঁটে বলল, লং ড্রাইভে যাচ্ছেন বুঝি? কেন, গেলে তোর বড় আব্বুকে নালিশ জানাবি? না তা না। তাহলে? বলছি যে, আমি এতক্ষণ ধরে পড়ছিলাম। আমারও মাইন্ড ফ্রেশ করা দরকার। আমিও আপনার সঙ্গে যাই? যাবি বলছিস? নিয়ে গেলে খুশি হবি? হুম। যা, রেডি হয়ে আয়। এ কথা শুনে শীতল খুশি মনে দৌড়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ হেলমেটের উপর আঙ্গুলের সাহায্যে তবলার মতো করে বাজাতে বাজাতে বিড়বিড় করে বলল, আমার নামে নালিশ? হুম। চল একবার, বিপদের চৌরাস্তা থেকে যদি ঘুরিয়ে না আনি তো আমার নামও শুদ্ধ নয়। আমার নামে নালিশ? হুম। চল একবার, বিপদের চৌরাস্তা থেকে যদি ঘুরিয়ে না আনি তো আমার নামও শুদ্ধ নয়। এ কথা বলে শুদ্ধ ঠোঁটে বাঁকা হাসি এঁটে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নামল। সারা বাড়ি স্তব্ধ। হয়তো গভীর ঘুমে মগ্ন বাড়ির প্রতিটা সদস্য। ড্রয়িং রুম জ্বলজ্বল করছে কৃত্রিম আলোর ঝলকানিতে। গা ঝকঝকে আসবাবও। চোখ কাটছে খুব সহজে। রাত বিরাতে ছেলে মেয়েরা কখন পানি খেতে আসে বলা যায় না। অন্ধকারে যাতে ভয় না পায় তাই লাইটটা সারারাত জ্বালানোই থাকে। তাছাড়া শখ একবার আধারে পড়ে গিয়েছিল, তারপর থেকে সারাফাত চৌধুরীর আদেশে কেউ লাইট অফ করে না। এত রাতে কারো দেখা পাবে না জেনেই মূলত বাইরে যাওয়ার জন্য বের হয়েছিল শুদ্ধ। ইচ্ছে ছিল নতুন ল্যাবটা ঘুরে আসা। সেখানকার কাজকর্ম কতদূর, এগুলো দেখা দরকার। কিন্তু আজ আর যাওয়া হবে না বোধ হয়। কারণ যাওয়ার আগে দেখা মিলল ব্যাঙাচির সঙ্গে। সে কি আর জানতো ব্যাঙাচি দিনের মতো মধ্যরাতেও টইটি করে ঘুরছে। একা একা প্লেট হাতে করে কিসব খেয়ে বেড়াচ্ছে। তাকে নিয়ে তো আর ল্যাবে যাওয়া যায় না। যদি নিয়ে যায় প্রশ্ন করতে করতে রা করে ফেলবে। আধ ম রা হলেও ছাড় দেবে বলে না মনে না। বরং পাশে বসে ঘ্যান ঘ্যান করবে, এই শুদ্ধ ভাই আধমরা কেন হলেন? এক্কেবারে শহীদ হলেও তো পারতেন। শীতল একটু ঘাড়ত্তারা, একথা তারও অজানা নয়। তাদের দাদিজান ও এমন ছিল। শীতল চেহারাও পেয়েছে দাদির মতো। তার চেহারাখানা নাকি মন শীতল করার মতোই, তাই দাদাজান নাম রেখেছিলেন শীতল। তবে তার ভাষ্যমতে এটা মস্ত বড় ভুল করেছেন দাদাজান। কারণ স্বভাব ও চালচলন অনুযায়ী তার নাম রাখা উচিত ছিল মাথা মোটা ব্যাঙাচি। চৌধুরী নিবাসে তারা মোট 7 ভাই বোন। ছোট ভাই বোনরা সায়নের তুলনায় তাকে একটু বেশিই ভয় পায়। কিছু বললে মাথা তুলে তাকানোর সাহস করে না। বকলে কেঁদে কেটে একাকার তো করেই। এবং দূরে দূরে থাকারও চেষ্টা করে।
অথচ ব্যাঙাচিকে কিছু বললে চোখ উল্টে তাকায়। একটু বকলে মারলে সেই রেশ ধরে, সুযোগ বুঝে শোধ তোলারও প্রচেষ্টা চালায়, যদিও শোধ নিতে পারেনি এখন অবধি। হয় ঘটনাটাই ভুলে যায়, নতুবা চেলাকাঠের মারের ভয় নিজেকে দমিয়ে নেয়। তবে কথা দিয়ে একটা খোঁচা মারতে ভুল করতে না। তবে আজ একটা শিক্ষা দিলেও মন্দ হয় না। এমনিতে তার মর্জিমতো উড়ে উড়ে, ঘুরে ঘুরে বেড়ানোর পনিশমেন্ট পাওনা রয়েছে। ধার রাখা কিংবা ফেলে রাখা কাজ একদমই পছন্দ নয় তার। সুযোগ যখন এসেছে, এই সুযোগ কাজে লাগানো যাক। সে এসব ভাবতে ভাবতে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত বাজে 1টা। ল্যাবে শুকনো খাবার থাকায় কাজের ফাঁকে ফাঁকে সেসব খেয়েছিল। কিন্তু গোসলের পর ক্ষুধা মাথা চাড়া দিয়ে উঠেছে। এখনই কিছু খাওয়া দরকার। এসব ভেবে হাতের হেলমেট চৌকো আকৃতির কাচের সেন্টার টেবিলের উপর রাখল। ধীর পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে। ফ্রিজ খুলে দেখল পছন্দসই কিছু আছে কিনা। গরুর মাংস আর ভাত দেখে সেটাই বের করল। তারপর ওভেনে গরম করে খাবার প্লেটে বেড়ে নিয়ে নিঃশব্দে চেয়ার টেনে খেতে বসল। প্রথম লোকমা মুখে পুরে বুঝল এই রান্নাটা তার মা সীতারা করেছেন। উনার হাতের রান্নার ঘ্রাণই বলে দেয় খাবার স্বাদ। সে খেতে খেতে একবার সিঁড়ির দিকে তাকালো। শীতলের আসার নামার নেই। গাধিটা সাজতেন বসল নাকি কে জানে। ধীরে সুস্থে খেয়ে এটো প্লেট ধুতে ধুতে ভাবল 5 মিনিটের মধ্যে শীতল না এলে চলে যাবে। অযথা সময় অপচয় করা তার স্বভাবে নেই। সে সত্যি সত্যিই ঘড়ি ধরে অপেক্ষা করল। 5 মিনিট পুরো হতে যখন মাত্র 1.5 মিনিট বাকি তখন শীতল এলো। পরনে শুদ্ধর মতোই ব্ল্যাক জিন্স, জ্যাকেট। চুলগুলো পনিটেইল করা। গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি আটা। ওর পোশাকের ধরনে মনে হচ্ছে শুদ্ধকে কপি করেছে। শুদ্ধ তার আপাদমস্তক দেখে ধমকে উঠার আগে শীতল বলল, শুদ্ধর ড্রাইভিং পার্টনার শুদ্ধর মতো না হলে চলে? কত বড় স্পৃহা! তার সামনে দাঁড়িয়ে তার নাম ধরে কথা বলছে। না, এর শিক্ষা পাওয়া ফরজ হয়ে গেছে। শুদ্ধ মুখে কিছু বলল না, শুধু তাকিয়েই রইল। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। শীতলের খুশির অন্ত নেই। রাতের বেলা বাইকে করে ঘোরার আনন্দে ভুলে বসেছে বলির পাঠাকেও বলির আগে সেবা যত্ন করা হয়। তারপর এক কোপ পেয়ে। যদিও শুদ্ধ তাকে বলি দিতে পারবে না, তবে আধমরা করাই যায়। শুদ্ধ ছে না দেখে সে আরেকটু সাহস পেল। দাঁত বের করে হেসে হাতের হেলমেট দেখিয়ে বলল, মাথায় হেলমেট থাকবে কেউ চিনবে না, চলো যাই। চেঞ্জ করে আয়। শান্ত কণ্ঠে কঠোর আদেশ। তবুও শীতল দমল না, বরং জেদ দেখিয়ে বলল, না। তাহলে রুমে যা। সেইম হলে কি হয়? শুদ্ধ জবাব দিল না। তবে ওয়ার্নিং ছাড়া 10 থেকে উল্টো করে গুনতে শুরু করল। অর্থাৎ 10-এর মধ্যে যেতে হবে, নয়তো তার যাওয়া ক্যান্সেল। অগত্যা শীতল বাধ্য হয়ে রুমে গেল। তবে যেতে যেতে শুদ্ধকে কিছু গালি দিয়ে ধুতে ধুতে গেল। পরনের লেডিস টি শার্ট বদলে ব্ল্যাক জিন্সের সঙ্গে ব্ল্যাক কুর্তি পরল। ম্যাচিং ওড়না গায়ে জড়িয়ে হেলমেটটাও মাথায় পরে বেজার মুখে বেরিয়ে এলো। এই হেলমেট খুলবেও না, মুখও দেখাবে না। তাকে হেলমেট পরে আসতে দেখে শুদ্ধ কিছু বলার আগেই গটগট করে হেঁটে শুদ্ধর আগে পার্কিং লটে গেল। শুদ্ধ তার পেছনে পেছনে গিয়ে লাইট অন করে বাইক বের করতে ভেতরে প্রবেশ করল। সেও গুটি গুটি পায় এগোলো। ভেতরে পাশাপাশি দুটো বাইক রাখা। একটা সায়নের, একটা শুদ্ধর। সায়নেরটা সাদা কালো সংমিশ্রণে হলেও শুদ্ধরটা পুরো কালো। অপর পাশে সারাফাত ও সাওয়ান চৌধুরীর 4 চাকার গাড়ি রাখা। তার এক কোণে শীতলের গোলাপি রঙা সাইকেল। সাইকেলটা সময় অসময়ে সাম্য, সৃজনও চালিয়ে বেড়ায়। শুদ্ধ বাইক বের করছে দেখে শীতল চুপ করে দাঁড়িয়ে আছে। ভেবেছে বেশি কথা বলবে না। সে কথা বললে কেউ কেউ তেলে বেগুনে জ্বলে ওঠে কিনা। কিন্তু হঠাৎ একটা চিন্তা মাথায় টোকা মারতেই সে ফট করে বলে বসল, ভাইয়া, বাইকের শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে গেলে কি হবে? চোর ভেবে তেড়ে আসবে। ঘা বসাতেও পারে। শব্দ ছাড়া বাইক বের করা যায় না? যায়। এদিকে আয়, বাইকটা তোর মাথায় তুলে দিই। তুই মাথায় করে গেট অবধি নিয়ে যা। এতে শব্দও হবে না, কেউ জাগবেও না। এ কথা শুনে শীতল মুখ ভোতা করে তাকিয়ে রইল। সব সময় বাঁকা কথা না বললে যেন শান্তি পায় না এই লোক। কথার পিঠে খোঁচা মারতেই হবে তার। খোঁচা না মারলে যেন জাত যায়। শীতল মুখে কুলপ আটতেই শুদ্ধ বাইক নিয়ে হেঁটে হেঁটে গেট অবধি গেল। দারোয়ান গেটের সঙ্গে লাগোয়া ঘরটাতে ঘুমাচ্ছে। হঠাৎ গেট খোলার শব্দে উনি ধরফরিয়ে উঠে শুদ্ধকে দেখে থেমে গেল। আর একটু হলেই, এই কোন শালারে, বলে গালি দিয়ে বসতেন। উনার আবার কথার আগে মুখে লি ছুটে। শুদ্ধ উনাকে গেট লাগাতে বলে নিজে বাইকে উঠে বসল। হেলমেট পরল। ফোনে কল এলে
কথা শেষ করল। তারপর মূর্তির মতো দাঁড়ানো শীতলের দিকে তাকিয়ে বলল, তুই তাহলে থাক, আমি নিমন্ত্রণপত্র ছাপিয়ে আনি। নিমন্ত্রণপত্র? কার জন্য? তোর জন্য। দেখে তো মনে হচ্ছে বাইকে ওঠার জন্য তোকে নিমন্ত্রণপত্র পাঠাতে হবে। আবারও অপমান। তবে শীতল কথা বাড়াল না, বিনাবাক্যে বাইকে চড়ে বসল। নড়ে চড়ে জামা কাপড় ঠিকঠাক করে সুন্দর করে বসল। তখন শুদ্ধ বলল, লং ড্রাইভে বের হলে আমার যেদিকে চোখ যায়, আমি যাই। আজও যাব। এখনো সময় আছে, থাকলে নেমে যা। না, সমস্যা নেই। সত্যি তো? হুম, একদম সত্যি। পরে বড় আব্বুর কাছে নালিশ করবি না তো, আমি ভয় টয় দেখিয়েছি। অচেনা রাস্তায় নিয়ে গেছি, জোরে বাইক চালিয়েছি, হ্যান ত্যান কত কি। না, না, কোনো নালিশ করব না, প্রমিস। ওকে। এ কথা বলে শুদ্ধ বাইক স্টার্ট করল। শীতল খুশিতে ডগডগ হয়ে শুদ্ধর কাঁধের উপর হাত রাখল। কারো মুখে কোনো কথা নেই। অনেকদিন পর এভাবে বের হয়ে শীতল আশপাশ তাকিয়ে দেখছে। পাগলাটে সমীরণে উঠছে তার পরনের ওড়না। হেলমেট থাকায় মুখভঙ্গি বোঝা যাচ্ছে না। তবে সে খুশি, ভীষণ খুশি। এর আগেও সায়নের সঙ্গে বের হয়েছিল। খুব মজা করেছিল দুজন। কত কিছু খেয়েছিল। ইচ্ছে মতো ঘুরেছিল। ভাবুক শীতল ভাবনার জগতে ডুবে খেয়ালি করেনি বাইকের গতি ধীরে ধীরে বাড়ছে। হাইওয়ে দিয়ে শাসা করে ছুটতে তাদের বাইক। কোথায় যাচ্ছে জানা নেই। যেদিকেই যাক তাতেও সমস্যা নেই। আজ মন খুলে ঘুরবে। ঘুরতে ঘুরতে আনন্দ কুড়াবে। তবে এতক্ষণ চুপ থেকে তার পেটের মধ্যে কথাটা যেন তাকে সমানে খোঁচাচ্ছে। খুব অশান্তি লাগছে। শুদ্ধ ততক্ষণে হাইওয়ে পেরেছি, অচেনা পথের পথ ধরেছে। তার বাইকের গতিও আরও একটু বেড়েছে। যেন বাতাসের সঙ্গে উড়ে যেতে চাচ্ছে। বাইকের গতিটা এতক্ষণে খেয়াল করল শীতল। তাতে তার বুকের ধুকপুকানি শুরু হলো। ভয়ে হাতে খামছে ধরেছে শুদ্ধর কাঁধের জ্যাকেট। সে ভয়ে ভয়ে এবার জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? বিপদের চৌরাস্তায়। এ আবার কেমন নাম? কোথায় এটা? শোষমান ঘাটের পাশে। কি? আপনি আমাকে শোষমান ঘাটের দিকে নিয়ে যাচ্ছেন? হুম। আমি যাব না। বাইক থামান, নামবো। বাইক থামানো যাচ্ছে না। থামানো যাচ্ছে না মানে? বাইকের ব্রেক ফেল। কি বলছেন এসব? এখন কি হবে? কি আর হবে, রে যাব। ম র তে ভয় পেলে আগে আমাকে আঁকড়ে ধরতে পারিস। তো পথযাত্রী রা যাচ্ছে ভেবে মাফ করে দেব। শীতল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাইকের ব্রেক ফেল মানে আজ তার ভবলীলা সাঙ্গ। কোন কুক্ষণে এসেছিল সে? বাইকের ব্রেক ফেল, অথচ এই লোক এখনো এত শান্ত আছে কিভাবে? এর কি ও ভয় নেই? বাইক চলছে দ্রুত গতিতে। গতি কমার নেই, ধাপে ধাপে বাড়তেই আছে। শীতল এবার কাঁদতে শুরু করল। যেভাবেই হোক বাইক থামান ভাইয়া। আমি এখনই তে চাই না। ম র কি বলে আসে? আমি সরি রে শীতল, সত্যিই বাইক থামছে না। একটা গাছের সঙ্গে দুম করে লাগিয়ে দেন। গুরুতর আহত হতে সমস্যা নেই, কিন্তু এত তাড়াতাড়ি রা যাবে না। বাংলা সিনেমায় দেখিসনি, গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে টাল হয়ে পাবনায় যেতে হয়। তোরও যদি স্মৃতি হারিয়ে যায় তখন কি হবে? এমনিতে কথায় কথায় ভাই ভাই করে মুখে ফেনা তুলে হেদিয়ে মরিস। স্মৃতি হারিয়ে আমাকে যে আব্বা ডাকবি না, এর গ্যারান্টি কে দেবে, তুই নাকি তোর বাপ? পাগল, স্মৃতিহারা হয়েও বাঁচতে যায় আমি। বাঁচান আমাকে। কে আছো, বাঁচাও। শীতল ভয় কাঁদতে শুরু করেছে। আর শুদ্ধ হেলমেটের আড়ালে হেসেই যাচ্ছে। এই মুহূর্তে সে টের পাচ্ছে হাসি চাপিয়ে রাখাও খুব কষ্টের কাজ। এদিকে শীতল বাঁচাও, বাঁচাও করে সমানে চেঁচিয়ে যাচ্ছে। তবে নির্জন অন্ধকার রাস্তা বিধায় কেউ শুনছে না। তারা এমন এক রাস্তাতে এসেছে কোনো গাড়িও দেখা যাচ্ছে না। বাইকটা তখনও পূর্বের গতিতে চলমান। এত জোরে বাইকটা চলছে, শীতল তার ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি হাত ফসকে পিছালা রাস্তায় আছড়ে পড়বে। সে ভয় শুদ্ধর পিঠে মাথা ঠেকিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড় করে সুরা পড়ছে। তার অবস্থা দেখেও শুদ্ধ বলল, শীতল বামে তাকা। শীতল সেভাবেই ঘাড় ঘুরিয়ে বামে তাকালে শুদ্ধ বলল, এটা হচ্ছে শ্মশান। অনেক পুরনো শ্মশান। এখানে কত মানুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে কে জানে। কেউ গলায় ফাঁস দেওয়া, গলা কাটা, পা কাটা, হাত কাটা, কত ধরনের লাশ যে পোড়ানো হয়। এর আগেও শুনেছিলাম।
সিংহ রাশির এক পথিক এই পথ দিয়ে যাওয়ার সময় তার গায়ে ফাঁসির আত্মা ভর করেছিল। পরে সেই আত্মা নাকি পথিককে জ্যান্ত অবস্থাতেই জ্বলন্ত চিতায় দাঁড় করিয়ে পুড়িয়ে রেখেছিল। একে তো ঘুটঘুটে অন্ধকার চারিপাশ, একদম লোকশূন্য এলাকা। শোষমান শুনে গা ভার হয়ে আসছে। শীতল আরেকটু শক্ত করে শুদ্ধর জ্যাকেটটা খামচে ধরে চোখজোড়া বন্ধ করে নিল। ভয়ে ঘেমে উঠেছে তার হাতের তালু, গলা শুকিয়ে কাঠ, পায়ের তালুটাও কেন জানি শিরশির করছে। বাতাসের শোষ শব্দ অদ্ভুতুরে শোনাচ্ছে। তাকে এতটা নিশ্চুপ দেখে শুদ্ধ নিঃশব্দে হাসল। তারপর হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, শিট, আমি তো একটা কথা বলেই গেছি। ক কি কথা? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কাঁপছিস না কাঁদছিস? ভাইয়া বাড়ি যাব। যেতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সেটা বোধহয় আর হবে না রে। তোকে কতক্ষণ সেভ রাখতে পারবো তাও বুঝছি না। ক ক কেন? আমি তো বলেই বসেছি আমারও সিংহ রাশি। এখন ওই আত্মারা যদি আমার গায়ে ভর করে? তুই আমাকে জ্বালাস, রাগাস। তোর উপরে খুব রাগ আছে আমার। আত্মার যদি সেই রাগ তুলতে তোকে আছাড় মারে, অথবা গলা চেপে ধরে রে ফেলে? এরা নাকি রক্ত খায়, কোচকোচ করে মানুষের নাড়ি ভুড়ি খায়। তোর সঙ্গে যদি এসব কিছু হয় মাফ করে দিস। মনে করি সেখানে আমার হাত নেই, আমি নিষ্পাপ। আত্মার হাতে যদি তোর তত্ত্ব হয় তাহলে নিয়তি ভেবে ধরে নিস। কষ্ট রাখিস না মনে। তোকে তো বাঁচাতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি তোর ফতরায় তোর পছন্দের জর্দা নিজের হাতে বিলাপ সবাইকে। শীতল ঠোঁট ভেঙ্গে কাঁদছে, বারবার নাক টানছে। ভয়ে পরনের কুর্তিটা ভিজে উঠেছে, ঘা গা চ্যাটচ্যাট করছে। এখন যদি সত্যি শুদ্ধর গায়ে ভূত ভর করে তাহলে কি হবে? কার কাছে সাহায্য চাইবে? এ কথা ভাবতে না ভাবতেই তার ভয়ের মাত্রা বাড়াল। হাতের বাঁধন ঢিলে হয়ে আসল। তবে জ্ঞান হারিয়ে পড়ার আগেই শুদ্ধ তার হাতটা ধরে দ্রুত বাইকটা থামালো। এতক্ষণ নজর রাখছিল শীতলের উপরে, এজন্য ধরতে পেরেছে সহজে। সে বাইকে বসা অবস্থায় শীতলকে কাছে টেনে হেলমেট খুলে দেখে তার মুখটা ঘামে ভিজে আছে। সে হাত দিয়ে ঘাম মুখে শীতলের গাল চাপড়ে ডেকেও সাড়া পেল না। পানি না থাকায় মুখে পানি দিতে পারল না। তবে অবচেতন শীতলের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেবল বিপদের চৌরাস্তা পার হলি, এখনো সর্বনাশের চিপাগলি পার হওয়া বাকি। এত তাড়াতাড়ি জ্ঞান হারালে হবে? দিন ধরে আবু সিদ্দিকের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে সায়নের। এজন্য অবশ্য সায়নই দায়ী। আবু সিদ্দিক বারবার বারণ করেছিল ভুলেও যেন অঙ্কনকে জানে না মারে। এখন অঙ্কনকে রলে দোষটা উনার ঘাড়ে চাপবে। এমনিতেই সময় খারাপ যাচ্ছে, এখন এসব করা মানেই নিজের বিপদ বাড়ানো। কিন্তু সায়ন সে কথা শুনেনি। বরং সে অঙ্কনকে নির্মমভাবে বাই করেছে। তারপর শুধু অঙ্কনের মাথাটা পার্সেল করে তার বাবার কাছে পাঠিয়েছে। কোনো রাজনীতিবিদ ছেলের কাটা মাথা পেলে বসে বসে আঙ্গুল চুষবে না নিশ্চয়ই। অঙ্কনের বাবাও বসে নেই, পাগলা কুকুরের মতো খুনিকে খুঁজে বেড়াচ্ছে। উপর মহলের আদেশে পুলিশও বসে নেই। আবু সিদ্দিককে দলে একমাত্র সায়নই এভাবে মানুষ মারতে পারে। এই সন্দেহের বশে পুলিশ আজ সিদ্দিকের কাছে এসেছিল। শান্তভাবে হুমকি দিয়ে গেছে, সামনে নির্বাচন। এখন যদি এসব কেস ঘাড়ে পড়ে জনগণ কি ভোট দেবে? ভোটের আগেই তো জনগণ আঙ্গুল তোলা শুরু করবে। সায়নের এমন বাড়াবাড়িতে ভীষণ চটে আছে আবু সিদ্দিক। উনি এসব নিয়ে কথা বলতেই সায়নকে ইমেইল করেছে। স্বর্ণের কথায় ইমেইল চেক করে সায়ন পার্টি অফিসে এসেছে। পায়ের উপর পা তুলে বসেছে ঠিক আবু সিদ্দিকের মুখোমুখি। পাশে দাঁড়িয়ে আছে কনক। সায়ন যদি আবু সিদ্দিকের ডান হাত হয় তো কনক বাম হাত। তবে অঞ্জাত কারণে কনক সায়নকে সহ্য করতে পারে না। কারণ সায়নের থেকে সে বেশি দিন আবু সিদ্দিকের সঙ্গে আছে। অথচ সিদ্দিক তার কাজে মতো নেওয়া দূর কিছু শেয়ারও করে না। এই রাগে সায়নের ভুল ধরে বারবার সিদ্দিকের কান পড়া দেয় সে। কিছুক্ষণ আগেও দিয়েছে। সিদ্দিক চেয়ারে বসে জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে আছে। সায়ন বসে বসে কাঁচা ছোলা খাচ্ছে, খোসা রাখছে চকচকে টেবিলের উপর। তার এহেন কাজে সিদ্দিক ঠান্ডা স্বরে বলল, কিছুদিনের জন্য গা ঢেকে দে সায়ন। কার ল ছিঁড়তে? কারোই না। আপাতত নিজের ল বাঁচাতে গা ঢাকা দে। নয়তো তোর পুলিশ বাপ এসে তোর বাল উপড়ে নিয়ে যাবে। আসুক, আমিও তাদের বাল ছিঁড়ে বোঝা বেঁধে হাতে ধরিয়ে দিব। মুখে মুখে কথা বলায় সিদ্দিক বিরক্ত হলেও বুঝতে দিলে না। তবে মনে মনে সায়নকে গালি দিতেও ভুল করলেন না। সায়নের এমন দাপট দেখে কনকের গা পিত্তি জ্বলছে। এই ছেলে নিজেকে কি ভাবে কে জানে। তবে এই মুহূর্তে সে চুপ থাকতে পারল না।
তাই দাঁতে দাঁত চেপে বলল, মা, র কি খুব দরকার ছিল? মা, মা, লি পার্সেল পাঠাতে গেলি কেন? ওকে মারার ক্যারা উঠছিল তাই রেছি। তাতে তোর বাপের কি? সায়ন, বাপ তুলে কথা বলবি না। বলবো, যা পারিস করে নিস। তাদের তর্কে এবার ধমকে উঠলেন সিদ্দিক। টেবিলের উপর শক্ত থাবা বসিয়ে হিসহিসিয়ে বললেন, তুই ছি সেসব ঝামেলা তুই সামলামি। এর এক ফোঁটা দায় যেন আমার ঘাড়ে আসে। এ কথা বলে উনি হনহন করে বেরিয়ে গেল। সায়ন পায়ের উপর পা তুলে তখনও কাঁচা ছোলা চিবাতে ব্যস্ত। পরনে টু কোয়ার্টার গ্যাবার্ডিন প্যান্ট ও টি শার্ট। শারীরিক গঠন দেখে মনে হচ্ছে ভদ্র সভ্য কোনো চকলেট বয়, যার মধ্যে হিংস্রতা নেই, রাগ ও ক্ষোভ শব্দের সঙ্গে পরিচিত নয় নে। সে শান্তিপ্রিয় শান্ত মানুষ। আজ আর বাসায় ফিরবে না। ইনসানের একটা ব্যবস্থা করতে হবে। ছেলেটা বড্ড বেশিই লাফাচ্ছে। পা নাকা টলে তার লাফাতে থামবে না বোধ হয়। সমস্যা নেই, তার ব্যবস্থাও সে নিজে করবে। সিদ্দিক বেরিয়ে যাওয়ার পর কনকও বের হতে গেলে সায়ন বলল, আমার ফোনে উকি মারার সাহস আর দেখাস না। প্রথমবার ভুল বলে মাফ করলাম, দ্বিতীয়বার উকি মারা চোখটাই রাখব না। ভুলে যাস না, আমি ছেলে ভালো, তয় মানুষটা খুব খারাপ। কনক মনের রাগ চেপে কথাগুলো শুনে চলে গেল। সায়ন পায়ের উপর পা তুলে এখনো ছোলা খেতে ব্যস্ত। কাঁচা ছোলা রোজ খায়, ভালোই লাগে তার। তখন তার ফোনে মেসেজ টোন বাজল। মেসেজ চেক করে দেখে স্বর্ণ একটা ঠিকানা দিয়ে মেসেজ করেছে, বেস্ট অফ লাক। সায়ন হাসল, বড়ই চমৎকার সেই হাসি। তারপর ছোলা চিবাতে চিবাতে প্যান্টের কোমর বরাবর হাত রেখে পিস্তলটা ঠিকঠাকভাবে গুজল। ঘাড় ঘুরিয়ে ঘড়িতে সময় দেখে স্বর্ণকে রিপ্লাই করল, ধন্যবাদ হ্যাকার সাহেবা, আপনার কাজে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরেই করা চুমু ট্রিট দিব। টু বি কন্টিনিউ।